আমাদের উপর খেপে গেল। দেরি করে আসার জন্য বাসার সবাই রাহুল আর নিশিকে আমার বেস্ট ফ্রেন্ড হিসেবেই জানে। জেনের সাথে দেখা হলো। রাহুল আর নিশি, তোমরা এসেছো এতক্ষণে? আর এই হাদারাম, তুই এত দেরি করলি কেন? চুপকা শাকসুনি, আসতে চাইছিলাম না, এখানে এসেছি। এটা তো 14 গোষ্ঠীর কপাল। আইসে, তোকে কে আসতে বলেছে? ভাগ এখান থেকে। জেরিন, ছাড়ো না এইসব। এখন এটা বলো, তোমার কার সাথে বিয়ে হচ্ছে? হ্যাঁ বলো, হু ইজ দ্য লাকি গাই? আইসে লাকি গায়। এই ব্যাটা নির্ঘাত কানা, না হলে এরকম শাকসুনিকে বিয়ে করতো। আর বিয়ে যদি করে, ওই ব্যাটা হবে এই দুনিয়ার সব থেকে আনলাকি গায়। ওই রাকিব, তুই চুপ কর তো। জেরিন, তুমি বলো। নিলয় আমার থেকে 3 বছরের সিনিয়র, এখন সরকারি কলেজের প্রফেসর। এরপর সারাদিন লেকচার শুনতে শুনতে জীবন কেটে যাবে তোর। তোকে তো প্রপোজ করেছিলাম, কিন্তু তুই তো অ্যাকসেপ্ট করলি না। তুই অ্যাকসেপ্ট করলেই তো আর এই বিয়ে করতাম না। শোন, এ রাকিবের এতটাও খারাপ দিন আসেনি যে তোর মতো শাকসুনিকে বিয়ে করব। আমরা হাসি তামাশা করে ঘুমাতে চলে গেলাম। জেন দেখতে মারাত্মক সুন্দর, তবে আমি তাকে বন্যচরি দেখি। আমি রাহুল এক ঘরে আর নিশাজেরিন এক রুমে। বিয়ে বাড়ি বলে কথা, রুম কি আর পাওয়া যাবে? সকালে সবার হইচইতে ঘুম ভেঙে গেল। বিয়ে বাড়িতে এসেছি আর হইচই শুনে ঘুম ভাঙবে না, এটা কি হয়? এই জন্য আমি কোনো বিয়ে বাড়িতে আসতে চাই না। সে যাই হোক, আমি চোখ খুলে দেখি রাহুল মরার মতো ঘুমাচ্ছে। শালা পাশাই দিলাম একটা লাথি। রাহুল সোজা খাট থেকে পড়েছে আর আম্মা বলে চিৎকার দিয়ে উঠে। কি রে, তুই আমাকে লাথি দিলি কেন? এই সুর গেলে আমি ঘুমাতে পারছি না, আর তুই মরার মতো ঘুমাচ্ছিস। বন্ধু হয়ে এটা কি সহ্য করতে পারে? আমি, তুই বল। কেউ একজন সত্যি কথাটাই বলে গেছে যে মানুষের লাইফের সব থেকে বড় দুশ্মন হয় তারই কাছের বন্ধু। প্রবাদ শেষ হলে ফেরিস নে, খেয়ে দে, অনেক কাজ করতে হবে। কি কাজ করতে হবে? আমরা না মেহমান? আরে বেটা, ঘোরাফেরা তো একটাই কাজ। আমরা ব্রেকফাস্ট করতে নিচে গেলাম। সবাই কেন না কোনো কাজে ব্যস্ত। জেনের আম্মু আমাকে দেখে আমাদেরকে এগিয়ে এলো। হাই রাকিব, তোমার সাথে গতকাল দেখা হয়নি আমার। একমাত্র খালাতো বোনের বিয়েতে এসেছো, আর এইভাবে ঘুরলে ফেলে তো চলবে না। কাজ করতে হবে ইয়াংম্যান। অলস শরীরে শয়তানের আস্তানা, আর অকমাট্য শরীর। হ্যাঁ আঙ্কেল, আমি বুঝতে পারছি। আপনি স্যার, আমরা সব কাজ করে দিব। এই তো বুঝতে পেরেছো। আঙ্কেল যাওয়ার পর শালার কেন ছিলাম এখানে? আঙ্কেল আমাকে দেখেই বাসন দিতে শুরু করলো। তাই এখন কি করবি? এই রাকিব একবার যা বলে তা করিস স্যার, তুই শুধু দেখিস। আমরা ডাইনিং টেবিলে গিয়ে নাস্তা খেয়ে নিলাম। আমার চোখ শুধু নিশিকেই খুঁজছে। একটু দূরে তাকাতে দেখলাম নিশি আমাদের দিকে আসছে। তোরা এখানে আর আমি তোদের খুঁজে বেড়াচ্ছি। আমার না বোরিং বোরিং লাগছে। চল না কোথাও ঘুরতে যাই। এই না বলে জানি চিকার বন্ধু, ঠিকই আমাদের মনের সাথে মন মিলে গেল, কিন্তু এত কাজ ফেলে যাবো কিভাবে? আমি যখন বলছি যাবো মানে যাবো, তোর শুধু আমার পিছু পিছু হয়। আমি জেনের রুমের সামনে গেলাম। সেখানে শেষসহ তার কিছু বান্ধবীরা আড্ডা দিচ্ছে। এখন সবাই আসেনি, আগামীকাল গায়ে হলুদ, তাই সবাই আগামীকাল আসবে। যাদের বাসা কাছে তাই শুধু আজকে এসেছে। এই শাকচুনি ঘর পেতনিরা, তোমরা এখান থেকে বের হতো। তোদের হেড শাকচুনির সাথে আমার কথা আছে। জেনের বান্ধবীরা আমাদেরকে তাকিয়ে বেঞ্চি কেটে রুম থেকে বের হয়েছে। কি রে, তুই ওদের কেন বের করলি আমার রুম থেকে? আচ্ছা, তোর এখানে তো বন্ধ হয়ে যাচ্ছে না? বিয়ে বলে কি তোর ফ্রিডম নাই নাকি? পরশু তোর বিয়ে, আর তুই কি না কোরবানি গরুর মতো এখানে আটকে পড়ে আসিস? চল আমার সাথে ঘুরতে। অনেকদিন ধর্মসাগরে যাওয়া হয়নি, সেখানেই যাব। আমার কথা মনে হয় কাজে দিয়েছে। জিন আমার কথায় একটু নড়ে চড়ল। আমারও এইসব অসহ্য লাগছে।
কিন্তু আব্বুর কড়া নিষেধ আছে, আমি কোথাও বের হতে পারবো না। প্লিজ তুই কিছু একটা প্ল্যান বের কর। আর কেউ জানে আর না জানে, আমি তো জানি তোর এই মাথায় সবসময় 2 নাম্বারি বুদ্ধি কিলবিল করতে থাকে। তুই প্রশংসা করলি নাকি দুর্নাম করলি? সে যাই হোক, আঙ্কেলকে ম্যানেজ করবো আমি। তুই শুধু আমার সাথে হাতে হ্যাঁ মিলাবি, আর নাতে না মিলাবি। পরে পোল্ট্রি খেলে তোর সাথে আমিও ফেসিতে পারবো। ঠিক আছে, তুই যা বলবি তাই হবে। আমি জারিন, রাহুল আর নিশিকে নিয়ে আঙ্কেলের কাছে গেলাম। কি বলবে তোমরা? আঙ্কেল, আমি নয়, জেন কিছু বলতেছে আপনাকে। আমার কথা শুনে আঙ্কেল জেনের দিকে তাকালো। জেন তো ভয়ে চুপসে গেছে একেবারে। আঙ্কেল, জেন আপনাকে বলতে ভয় পাচ্ছে, তাই আমি বলতেছি। আসলে জেরিন হুবার রিপাত জেনের জন্য কিছু গিফট কিনেছে, কিন্তু সে বিয়ের আগেই হুবর শ্বশুরবাড়ি আসতে চায় না। আপনি জেনকে বাসা থেকে বের হতে মানা করেছেন, তাই সে আমাকে বলল। এখন আপনি যদি পারমিশন দেন তাহলে আমরা গিয়ে সেই গিফটগুলো নিয়ে আসতাম। সাথে জেনকে নিয়ে গেলে আরও ভালো হতো। এতে দুজনের মধ্যে একটু বন্ধুত্ব সম্পর্ক সৃষ্টি হতো। আর আমি তো শুনেছি আপনার আন্টিও কলেজ লাইফে বন্ধু ছিলেন, তারপর আপনাদের মাঝে ভালোবাসা হয়, আর তারপর পালিয়ে বিয়ে করেন। সে যাই হোক আঙ্কেল, আপনি কি পারমিশন দিবেন? আপনার চিন্তা করার কোনো দরকার নেই, আমরা 3 জন সারাক্ষণ জেনের সাথেই থাকবো। আঙ্কেল আমার কথা শুনে তীক্ষ্ণ দৃষ্টিতে জেন দিকে তাকালেন। জেন আমার কথা মতো মাথা নেড়ে হ্যাবোধক সম্মতি জানালো। ঠিক আছে, দুপুরে খেতে বের হব, আর সন্ধ্যার আগে চলে আসবো। বিয়ের আগে কন্যা বাসায় বাইরে থাকলে ভালো দেখায় না। রাকিব, তুমি অন্তত একজন জ্ঞান বুদ্ধিহীন সম্পূর্ণ একটি ছেলে, তাই তোমার উপর ভরসা রেখে আমি মেয়েটাকে ছাড়ছি। এই বলে আঙ্কেল চলে গেল, আর সাথে সাথে রাহুল আমাকে জড়িয়ে ধরল। জিও দোস্ত, তোর বুদ্ধির জবাব নেই। এখন তোদের আসল মতলব বুঝেছি আমি। তোরা ঘুরতে যাবি, আর এজন্য তোরা আমাকে ব্যবহার করেছিস। আরে এত হাইপার হওয়ার কিছু নেই, যাত্রা হতে তোর এই মাস্টারকেও পিক করে নেব। সত্যি? সবাই দেখ, মাস্টারের কথা শুনে শাকসুনি শুকনো মুখে হাসি রেখে পড়ছে। আমার কথা সবাই হেসে দিল। দুপুর পর্যন্ত সবাই টুকটাক লোক দেখানো কাজ করে নিলাম। তারপর গোসল করে আমার পছন্দের নীল শার্ট আর কালো জিন্স প্যান্ট পরে নিলাম। শার্ট প্যান্টের সাথে ইন্ট করে নিলাম। স্মার্ট ওয়াচ আর নেইগুলো সানগ্লাস তো আছে। রাহুল একটা লাল শার্ট আর নীল গেঞ্জি পরেছে। আমরা আমাদের রুম থেকে বের হয়ে জেরিনের রুমের সামনে গেলাম। জেরিনের রুম লক করার ভিতর থেকে। কিরে শাকসুনি দল, তোদের সাথে এত সময় লাগে কেন? জেরিন, তোমার বেস্ট ফ্রেন্ডকেও তো তোর মতো শাকসুনি বানিয়ে দিসনি তো? আমার কথা বলার 2 মিনিট পর জেরিন রুমের দরজা খুলে দিল। জেরিন নিশি অনেক সুন্দর করে সেজেছে। 2 জনের উপর বর্ণনা না দিতে পারলেও নিশিকে বরাবর থেকে আরও মায়াবী লাগছে। নিলয় ভাইয়া তো আজকে হার্ট ফেল করবে তোর এই শাকসুনি মার্কা সাজ থেকে। রাকিব, তুই কেন জেরিনকে এত খেপাস? জেরিনকে আজ সত্যিই অনেক সুন্দর লাগছে। রাকিব এরকমই, আর তোমাকেও তো হুর পরীর মতো লাগছে। এখন একে অপর প্রশংসা না করিস, খেয়ে দে, গাড়ি নিয়ে বের হবো। আর জেরিন, তুই কি তোর ওই মাস্টারকে ফোন দিয়ে বলেছিস ধর্মসাগরের কাছাকাছি আসতে? তোর মতো ঢিলেমি করি না আমি। নিলয় ঠিক জায়গায় ঠিক সময় পৌঁছে যাবে। আমরা সবাই খেয়ে বড়দের বিদেশ নিয়ে আঙ্কেলের গাড়ি করে বেরিয়ে পড়লাম। আঙ্কেল ডিএবা দিতে চাইছে, কিন্তু আমি মানা করে দিই। এদিকে রাস্তায় কোনো ইচ্ছা নেই, তাই দুপুরে কড়া রোদের বেগ কমতে না কমতেই পৌঁছে গেলাম ডিএসপিতে। ডিএসপি অর্থাৎ ধর্মসাগরের পাড়ে। ধর্মসাগরের পাড়ে বসে লেকের টলমল খাওয়া পানি দেখার মতো মনোরম দৃশ্য পুরো কুমিল্লাতেই নেই। যারা কুমিল্লাবাসী তাদের কাছে এই দৃশ্য পরিচিত। সে যাই হোক, আমরা গাড়ি থেকে নেমে পড়লাম। আমাদের দেখে একজন সুদর্শন পুরুষ এগিয়ে আসলো আমাদের কাছে। জেন তাকে দেখে হাসি মুখে এগিয়ে গেল। আমাদের চিনতে অসুবিধা হলো না যে এই সেই মাস্টার্স অর্থাৎ নিলয়। রাহুল আমার কানে ফিসফিস করে বলল, দোস্ত, আমরা তো ভেবেছিলাম নিলয় ভাইয়া সব টিচারদের মতো ফরিওয়ালা হবেন, কিন্তু নিলয় ভাইয়া তো জিম করা 6 প্যাক ওয়ালা শিক্ষক। আমি রাহুলের কথায় জবাব না দিয়ে
নিলয় ভাইয়ের দিকে এগিয়ে গেলাম। হ্যালো নিলয় ভাই, আমি রাকিব, জেনের কাজিন, আর এরা হলো আমার বন্ধু রাহুল আর নিশি। হাই এভরিওয়ান। তাহলে তোমার জন্য জেরিন সেখান থেকে বের হতে পেরেছে, তোমাকে অনেক ধন্যবাদ। তুই বলতি না আমাকে যে বিয়ে করবে তার মতো পোড়া কপাল এই দুনিয়ায় আর কারো নেই? ভালো করে দেখ, এরই কপাল পুড়তে চলেছে। বেটা, আমার হবু বরের 6 প্যাক বডি দেখেছিস? তোকে ফু মেরে উড়িয়ে দেবে। এই জন্য এই শাকসুনকে আনতে চাই, আমরা কোনো না কোনোভাবেই বের হয়ে আসতে পারতাম। তো একটু বেশি বকবক করেছিস। আরে বাবা, তোরা কি এখানে এসেও ঝগড়া করবি নাকি? এরকম মনোরম দৃশ্য উপভোগ করতে এসে ঝগড়া করার কোনো মানে নেই। মিস নিশি ঠিকই বলেছে, চলো সবাই লেকের পাড়ে গিয়ে বসি। আজকে তেমন লোকজন নেই, এই জায়গায় সবসময় জনসমাগম থাকে। আজকেও আছে বিভিন্ন বাদাম, ঝালমুড়ি, ফুচকা ইত্যাদি দোকানের সামনে। এখানে কি এমনিই বসে থাকবো নাকি? ফুচকা পা ঝালমুড়ি কিছু নিয়ে আয়। জহুকুম মহারানী, কার কি লাগবে জলদি বল। সবার সাথে এক গাদা লিস্ট নিয়ে আমি আর রাহুল চলে গেলাম ফুচকা, ঝালমুড়ি আর বাদাম আনতে। সবার কথা মতো খাবার কিনে নিয়ে লেকের পাড়ে গেলাম। সেখানে গিয়ে আমার শরীরে রক্ত টকবট ফুটতে থাকে। আমাদের সামনে কিছু বকাটি ছেলে নিশিও জেনির সাথে অসভ্যমি করছে, আর নিলয় ভাইয়া কিছু করছে না। সে অসহায়ের মতো তাকিয়ে আছে। আমি খাবারগুলো রাহুলের হাতে দিয়ে এগিয়ে গেলাম। ফুল হাতার স্বাদ কোণে পর্যন্ত উঠিয়ে বকাটের সামনে গেলাম। মোট 6 জন আছে। নিশি আমাকে দেখা মাত্রই আমার পিছনে দৌড়ে আসলো। আমি একবার বলবো এখান থেকে চলে যা, 2 বার শোনার মতো অবস্থা তোরা থাকবি না। আমার কথা কেউ সিরিয়াসলি নিল না। 2 জন নিশিকে ধরতে আসা মাত্রই তাদের কানের 2 ইঞ্চি নিচে থাপ্পড় দিলাম। যে জায়গায় আঘাত করেছি পুরোভাবে সুস্থ হতে মাসখানেক সময় লাগবে। বাকি 4 জনের মধ্যে 3 জন এগিয়ে আসতেই আমি 2 জনের তলপেটে পাঞ্চ করি। ঘুষির আঘাতে তারা কিছুটা নিচে হতেই তাদের বুকে লাথি দেয়। 2 জনকে ছিটকে পড়ে। অন্যজন আমার কাছে আসতেই নিচে তার 2 পায়ের মাঝখানে লাথি মারল। সে গগন ফাটানো চিৎকার দিয়ে উঠল। 5 জনের করুণ অবস্থা দেখে 6 জন ছুটে পারল। আমি জেন থেকে তাকে বললাম, সবসময় বডি বা 6 প্যাকে কাজ আসে না, মাঝে মাঝে একটু সাহস থাকতে হয়। আর নিলয় ভাই, আমি শুনেছি আপনি কলেজের আদর্শবান শিক্ষক, আপনি কিভাবে এ অনেক মেনে নিতে পারলেন? তার উপর অন্যায় আবার আপনার হবু বইয়ের উপর হচ্ছিল। নিলয় মাথা নিচে করে বলে, সরি রাকিব, সরি জেরিন, আমি আসলে প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম। আসলে আমি এসব মারামারি খুবই ভয় পাই, তাই তো জিম করে বডি বানিয়েছি, যাতে করে কেউ আমার সাথে পাঙ্গা নিতে না আসে। কিন্তু বিশ্বাস করো, তোমার কথাগুলো আমার হৃদয় ছুঁয়ে গেছে। জেরিন, আমাকে একটিবার সুযোগ দাও, আমি তোমার পছন্দ মতো ছেলে হয়ে উঠব। ইটস ওকে, কিন্তু এটাই ফার্স্ট অ্যান্ড লাস্ট। আমরা সবাই কিছুক্ষণ ঘোরাফেরি করে সন্ধ্যায় রওনা দিলাম বাস উদ্দেশ্যে। রওনা দেওয়ার আগে নিলয় ভাইয়া জেনির সাথে কয়েকটা গিফট কিনে দিল, যাতে আঙ্কেলের কাছে আমরা বকা না খাই। যতই হোক কমিশনার এসো, সব কিছুতে সন্দেহ করে। সেদিন মতো দিন কেটে গেল। রাতে সবাই আড্ডা দিচ্ছে, এমন সময় নিশি ফোনে আকাশের ফোন আসে। আমি নাম্বার আগে ডিলিট করে দিয়েছিলাম। দেখি নাম্বার দেখার আগেই আমি সো মেরে ফোন নিশির হাত থেকে নিয়েছি। তুই আমার ফোন নিলি কেন? আমরা এখানে মজা করতে এসেছি, আর তুই এসব ফোন কল নিয়ে পড়ে আসিস। আগামী 2 দিন কোনো ফোন পাবি না। আরে কোনো দরকারি কলও তো হতে পারে। কোনো দরকারি কল না, তোর দরকারি কল মানে আমরা জানি, তাই এই কয়েকদিন নো ফোন কল। নিশার কথা বাড়ল না। সেদিন আমরা দ্রুত ঘুমিয়ে গেলাম, কারণ পরের দিন অনেক কাজ আছে। সকালে ঘুম থেকে উঠে দেখি পুরো দোতলা বাড়ি জুড়ে মানুষ কিলবিল করছে। আর সন্ধ্যার দিকে গায়ে হলুদ হবে। আমি আর রাহুল আজকে সারাদিন কামলার মতো খাটলাম। নিশা আমাদের অবস্থা থেকে হেসে কুল পায় না। সন্ধ্যা হতেই জেনের গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হলো। সবাই আজকে অনেক সেজেছে, আমরাও কম বেশি। আমি আমার ফেভারিট নেভি পাঞ্জাবি, স্টাইলাইজ জিন্স, গলায় ছেলেদের স্টাইলাইজ, চোখে সানগ্লাস আর হাতে ঘড়ি পরে বের হলাম।
আমি আর রাহুল ছাদে গেলাম, কারণ সেখানে গায়ে হলুদের অনুষ্ঠান হচ্ছে। আমি আর রাহুল হিরোর মতো এন্ট্রি নিলাম। জেনে সব বান্ধবীরা আমার দিকে ফ্যালফাল করে তাকিয়ে আসছে। আমি নিশির দিকে একদৃষ্টে তাকিয়ে আসছি। নিশি আজ একটা নীল শাড়ি পরেছি, সাথে ম্যাচিং চুড়ি। নিশিকে প্রথম শাড়িটি দেখলাম। রাহুল আমাকে কানে ফিসফিস করে বলল, কি রে দোস্ত, তুই আর নিশি দেখে এক কালারের ড্রেস পরেছিস, তোদের একসাথে হেব্বি মানাবে। সত্যি তো, আমি নীল পাঞ্জাবি পরেছি। আমাদের চয়েস সেম টু সেম। সবাই জেনকে হলুদ লাগিয়ে দিচ্ছে, আমিও জেনের গায়ে হলুদ মাখিয়ে মিষ্টি খাইয়ে দিলাম। গায়ে হলুদের অনুষ্ঠান শেষ হতে সব বয়স্করা নিচে চলে গেল, কারণ কালকে জেনের বিয়ে। সবাইকে সব কিছু আয়োজন করতে হবে। সাদে এখন শুধু জেনের বান্ধবী আর আমরা রয়েছি। এত মেয়েদের মাঝখানে আমার অস্বস্তি লাগলো, তা আমি ছাদ থেকে চলে যাওয়ার জন্য পা বাড়লাম। অমনি জেরিন ডাক দিল আমাকে, রাকিব, আজকে একটা গান শোনা না। কি গান? তবে আমি অসম্ভব। কেন অসম্ভব? তুই কত ভালো গান গাইতে পারিস, এটা কেউ জানুক আর না জানুক, আমি তো জানি। আর জেরিনের কালকে বিয়ে, তাই তার অনুরোধ তোকে রাখতে হবে। পড়ে গেলাম মহাবিপদে। নিশির কথা ফেলতে পারবো না, তাই নিচ থেকে গিটার এনে ছাদের মাঝখানে বসলাম। সবাই আমাদের ঘিরে বসে আছে। সবার সামনে জেরিন, রাহুল আর নিশি। কি গান গাইবো এটা তো ভেবে কুল পাচ্ছে না। হঠাৎ আমার একটা গানের কথা মনে পড়লো। গান আমার বেস্ট ফ্রেন্ড ডেটেড করে গাইছি। আমার গান শেষ হতে না হতেই হাতে তালি শব্দে পুরো ছাদ ভরে গেল। আমি রাহুলের সাথে ছাদের এক কোণে গেলাম কিছু জরুরি কাজ নিয়ে কথা বলার জন্য। এদিকে নিশি জেনের সাথে গল্প করছে। এমন সময় জেনের এক বান্ধবী আমাদের কাছে আসলো। আমাদের বললে ভুল হবে, আমার কাছে এসেছে। এক্সকিউজ মি। আমি আর রাহুল তার দিকে তাকালাম। জি, কিছু বলবেন? আপনাকে না, ওনাকে। আমার দিকে ইশারা করে বলল, রাকিব, তুই থাক, আমি আসছি। তুই দাঁড়া, কোথাও যাবি না। আমি মিলের দিকে তাকিয়ে বললাম, আপনার যা বলার আছে রাহুলের সামনে বলো। আমার নাম মিলি, জেরিনের বেস্ট ফ্রেন্ড। আপনার গানের গলা অনেক সুন্দর। ধন্যবাদ। আমার সাথে কথা বলার মাঝে রাহুল নিশিকাজ চলে গেল। সত্যি বলতে আমি আপনাকে প্রথম দেখাতেই ক্রাশ খেয়েছি, আর আপনার গান শুনে ভালোবেসে ফেলেছি। প্লিজ আমার প্রপোজ অ্যাকসেপ্ট করে নাও। আপনারা যা ভাবছেন তা না। আমি মিলিকে থাপ্পড় দিইনি, নিশি মিলিকে থাপ্পড় দিয়েছি। আসলে রাহুল নিশির কাছ থেকে বলে, নিশি ছাদের ওই কোণে একটা মেয়ে রাকিবকে প্রপোজ করছে। নিশির অজান্তেই রাগ উঠেছে। সে সোজা ছাদের এক কোণে এসে মিলির গালে ঠাস করে থাপ্পড় বসিয়ে দেয়। আমরা এই পাশে থাকায় বাকিরা আমাদের দেখতে পায়নি। তোর সাহস কিভাবে হয় আমার বেস্ট ফ্রেন্ডকে প্রপোজ করার? আর একবার যদি তোকে রাকিবের আশেপাশে ঘুরতে দেখেছি, তাহলে তোর ঠ্যাং ভেঙে রেখে দেব। নিশি তো রেগে আগুন হয়ে গেছে। সত্যি বলতে আমি নিশিকে আজ পর্যন্ত এত রাত কখনো দেখিনি। মিলি ভয় পেয়ে সেখান থেকে চলে গেল। কি রে, তুই মিলিকে মারলি কেন? কেন, তোর কষ্ট হচ্ছে নাকি? তাহলে তোকেও একঘা লাগিয়ে দেই। আরে না, আমি তো মিলিকে বুঝে সুঝে পাঠিয়ে দিতাম, কিন্তু তোর রেগে যাওয়ার কারণ তো আমি দেখতে পাচ্ছি না। আমি জানি না, তবে আমার বেস্ট ফ্রেন্ডদের আশেপাশে কাউকে দেখলে আমার মাথা গরম হয়ে যায়। এই কথা বলে আমি সেখান থেকে চলে গেলাম। আমি রাহুলে কান টেনে বলি, কি রে, তুই নিশিকে গিয়ে কেন বললি? আরে আমি তো দেখতে চাইছিলাম যে নিশির মনে তোর জন্য কোনো ফিলিংস আছে কিনা। নিশি যেভাবে রেগে ছিল তাতে আমি শতভাগ শিওর যে নিশির মনে তোর জন্য কোনো ফিলিংস আছে। ফিলিংস তো আছেই, তবে সেটা বন্ধুত্বের ফিলিংস। আরে বেটা, মেয়েদের মনে কখন কি চলে তা মেয়েরা নিজেও বলতে পারে না। আমি রাহুলের কথা মনতে ভাবতে লাগলাম। হয়তো রাহুলের কথা ঠিক। অন্যদিকে নিশি রুমে গিয়ে ভাবতে থাকে, আমি কেন মিলিকে মারলাম? রাকিবকে যে কেউ ভালোবাসতে পারে তাই বলে আমি রেগে গেলাম কেন? এইসব ভাবতে ভাবতে আমি ঘুমিয়ে গেলাম। পুরোপুরি ধমধম করে জেনের বিয়ে শেষ হয়ে গেল।
জেন অনেক কাঁদছিল। আমি শুনেছি মেয়েরা নাকি বিয়ের দিন অনেক কাঁদে, তাই বলে এত কাঁদে সেটা আমার জানা ছিল না। আর তাছাড়া জেনের আমি কখনো এত কাঁদতে দেখিনি। পাহাড়ের মতো শক্ত মনওয়ালাও জেনের বাবু অনেক কাঁদলো। জেনকে বিদায় জানিয়ে যে যার মতো চলে গেল। আব্বু আম্মু আর 2 দিন নাকি থাকবে, কিন্তু আমাদের প্ল্যান হলো পরদিন সকালে নিজ এলাকায় ফিরে যাব। তাই পরদিন সবাইকে বিদায় জানিয়ে আমি, নিশা আর রাহুল বেরিয়ে পড়লাম আমাদের সেই সিলেসানা শহরের দিকে। কয়েকটা ঘন্টা ব্যবধানে চলে আসলাম। যেহেতু ভার্সিটি ক্লাস শুরু হয়ে গেছে, তাই এখন সেখানে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। তারপর জার্নি করে সবাই কিছুটা ক্লান্ত হয়ে গেছি, যে যার মতো নিজেদের বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে একটা লম্বা ঘুম দিলাম। এই কয়েকদিন ঠিকমতো ঘুমাতে পারিনি। ঘুম ভাঙলো বিকালের দিকে, তা আবার রাহুলের ফোন করার। আমি বিরক্ত হয়ে ফোন ধরলাম। রাকিব শোন, এখনই নিশির বাসায় চলে আয়। নিশির ছাদে একটা পিকনিকের আয়োজন করেছি। এই কয়েকদিন ফুর্তি কয়েক ঘন্টায় ভুলে গেলি যে এখন আবার পিকনিকের আয়োজন করার জন্য উঠে পড়ে লেগেছিস? আরে এটা আমার প্ল্যান না, নিশির প্ল্যান। এখন জলদি আয়। কি আর করার, ফিরে এসে নিশির বাসায় চলে গেলাম। তারপর ছাদে যাই। সেখানে বিশাল আয়োজন করে রেখেছে রাহুল। ছাদের মাঝখানে গ্যাস চাঁদ চোলা নিয়ে এসেছে। আজকে নিশি কাবাব বানাবে, আর সাথে আড্ডা তো আছে। সব কিছু করতে করতেই রাত নেমে আসলো। ছাদের এক কোণে কাঠ দিয়ে আগুন চালিয়ে আগুনের চারপাশ বসে আছি আমরা। সবাই কাবাব খাচ্ছি আর আড্ডা মারছি। আমি সাথে আমার গিটার নিয়ে এসেছিলাম। আমার প্রিয় গান গাইলাম। আমাদের আড্ডা দেওয়ার মাঝখানে নিশি বলে উঠল, রাকিব, আমি তোর বলা কথাটা অনেক ভেবেছি। কোন কথা? ওই যে প্রত্যেক মানুষের জীবনে কোনো না কোনো জীবনসঙ্গী আসবে, তাহলে আমার জন্যও কেউ না কেউ আছে, শুধু তাকে পাওয়ার অপেক্ষা। আমার কেন জানি না মনে হচ্ছে আমার জন্য আল্লাহ তাআলা যাকে এই পৃথিবীতে পাঠিয়েছে সে আমার আশেপাশেই থাকে, শুধু আমি তাকে চিনতে পারছি না। আশেপাশে না খুঁজে সামনে তাকালেই তো পারিস। কিছু বললি? আরে তোর কথা বাদ দে, তুই তোর লাইফ পার্টনারকে সবসময় খুঁজে পাবি, শুধু অপেক্ষার ব্যাপার। কিন্তু তাই বলে আবার সেসব কাজে মনোযোগ দিস না, না হলে আগের বারের মতো আমরা তোকে বাঁচাতে নাও যেতে পারি। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি আর ওইসব কাজের মধ্যে নাই বাবা। তোর কথা শুনে আমি পুরোপুরি নিষ্পাপ হয়ে গেছি। নিশির কথা শেষ না হতেই আমি আর রাহুল জোরে জোরে হেসে ফেললাম। আর নিশি রেগে আমাদের মারতে লাগলো। আমরা যার যার বাসায় চলে গেলাম। পরদিন সকালে ভার্সিটিতে একসাথে গেলাম। আমরা ক্যাম্পাসে বসে আছি, এমন সময় আকাশ ধরে আমাদের কাছে আসলো। হাই এভরিওয়ান, এই কয়েকদিন তোমরা ভার্সিটিতে কোনো আসোনি। আর নিশি, তুমি আমার ফোন ধরনি কেন? আসলে আমরা সবাই রাকিবের কাজিনের বিয়েতে গিয়েছিলাম, আর সেখানে আমরা এত মজা করেছি যে ফোনের দিকে আমার কোনো খেয়ালই ছিল না। তা আকাশ, তোমার কি খবর? আর খবর এই কয়েকদিন না, মানে তোমাদের না দেখতে পেয়ে আমার কিছুই ভালো লাগছিল না। আর তোমরা আমাকে একবার বলেও তো যেতে পারতে, নাকি এখন আমাকে বন্ধু ভাবো না? এমন কোনো কথা না আকাশ। হুট করে রাকিব আমাদের বলে, যখন বলে তার ঠিক 2-3 ঘন্টা পর আমরা কুমিল্লার উদ্দেশ্যে রওনা দিই, তাই আর কাউকে জানানো হয়নি। ও বাদ দাও এইসব, চলো আজকে আমরা ঘুরতে চাই কোনো জায়গায়। রাহুল আর নিশি কিছু বলবে তার আগেই আমি বলে উঠলাম, না আকাশ, আমরা কয়েকদিন অনেক ঘুরেছি, এখন আমাদের হাতে একদম সময় নেই। কয়েক মাস পরে আমাদের ইয়ার সেন্স পরীক্ষা, আর তোমার তো ফাইনাল এক্সাম খুব নিকটে। আকাশ অঙ্গিদৃষ্টিতে আমার দিকে তাকালো, যা কেউ খেয়াল না করলেও আমি করেছি। আমি সব পাত্তা দিই না, আর কেউ বুঝুক বা না বুঝুক। আমি তো বুঝতে পেরেছি যে আকাশ আমার সাথে বন্ধুত্ব করতে আসেনি, সে এসেছে নিশিকে পেতে। তার নজর নিশির দিকে অনেক আগে থেকেই ছিল। আমরা ক্লাস চলেছি, এভাবে আমাদের দিনগুলো কাটতে থাকে। আকাশকে সরাসরি নিশি থেকে দূরে রাখতে পারি না। মাসের পর মাস কেটে যায় চোখের পলকে। সময়কে তো আর বাধা যায় না, সময় নিজের আপন গতিতে চলে। আমাদের পরীক্ষা শুরু হয়ে গেল, তাই এসবের মনোযোগ কম দিলাম। পরীক্ষা বড়ের মতো ভালোই হলো। আমরা সবাই ফাইনাল ইয়ারে উঠলাম। ভেবেছিলাম আকাশ নামের আপরটা ফাইনাল পরীক্ষা দিবে, বিদায় হবে, কিন্তু না। একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করা শুরু করে। আমাদের ভার্সিটিতেই
মাস্টার ডিগ্রি করার জন্য ভর্তি হয়। নিশার আকাশের মধ্যে যতটা দূরত্ব বজায় রাখার চেষ্টা করি তার আরও কাজ এসে পড়ে। তাই আমি ভাবলাম যে সরাসরি নিশিকে আমার মনের কথা খুলে বলবো। তাই ভার্সিটিতে খুব তাড়াতাড়ি আসলাম। নিশিকে খুঁজতে খুঁজতে পুকুর পাড়ে বেঞ্চে নিশিকে দেখতে পেলাম, কিন্তু তার সাথে আকাশও আছে। এই দেখে আমার মন খারাপ হয়ে গেল। তবে তারা কি কথা বলছে তার শোনার জন্য আগ্রহ জন্মালো। আমি একটা গাছের আড়ালে লুকিয়ে পড়লাম। নিশি, তুমি কি জীবনে কাউকে ভালোবাসোনি? নিশি হেসে উত্তর দেয়, ভালোবাসা আর আমি কত ছেলেকে নাকের ডগায় নাচিয়েছি তার হিসাব নেই। তবে রাকিবের এক কথায় আমি এইসব কাজ ছেড়ে দিয়েছি। সত্যি বলতে রাকিব আর রাহুলের মতো বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। তুমি ঠিক বলেছ। তবে রাকিব আর রাহুলের মধ্যে তোমার কাকে বেশি ভালো লাগে? এই কথার কোনো উত্তর আমার কাছে নেই আকাশ। দুজনেই আমার কাছের মানুষ, দুজনেই আমার বেস্ট ফ্রেন্ড। আমি যখন দুঃখে থাকি তখন রাহুল তার উদ্ভট কাণ্ড করে অথবা কথা বলে আমার মুখে হাসি আনার চেষ্টা করে, আর অন্যদিকে রাকিব আমার দুঃখটাকে নিজের দুঃখ মনে করে সেই দুঃখ ভাগ করে নেয়, সেই দুঃখে ভাগ বসায়। তবুও সত্যি বলতে আমার লাইফে রাকিবের অবদান অনেক বেশি। সে না থাকলে বোধহয় আমি এতদিনে অনেক ছেলের মন ভেঙে দিতাম। আচ্ছা ধরো রাহুল অথবা রাকিব একসময় তোমাকে প্রপোজ করে বসলো, তখন তুমি কি করবে? আকাশের কথা শুনে আমি আর নিশি দুইজনই চমকে উঠি। তার মানে আকাশ জানে আমি নিশিকে ভালোবাসি, তাই সে ঘুরে ফিরে নিশি মনের কথা জানার চেষ্টা করছে। এটা কোন ধরনের কথা আকাশ? আরে এটা তো কথার কথা, তুমি বলো না কি করবে। প্রথমে তো রাহুলের এত সাহস নেই আমাকে প্রপোজ করার। রাহুলকে কতই না মারি, অত্যাচার করি, তাও আমাকে নিজের বেস্ট ফ্রেন্ডের জায়গা থেকে এক চুলও সরাবে না। আর রাকিবের প্রসঙ্গে যদি আসি তাহলে বলবো রাকিব শুধু আমার বন্ধুই না, বরং আমার সুখে দুঃখে পাশে থাকা এক পরম বন্ধু। সে এমন কোনো কাজই করবে না যাতে আমাদের বন্ধুত্ব ভেঙে যায়। তবে রাকিবের মনে যদি আমাকে নিয়ে কোনো ফিলিংস জন্মে থাকে তাহলে সে আমাকে সরাসরি বলুক, আমি তারপর না হয় ভেবে দেখব। এই কথা বলে আমি চলে যাই ক্যাম্পাসে। আকাশও নিজের ক্লাসে চলে যায়, আর রাকিব সেখানে দাঁড়িয়ে আছে পাথরের মতো। আমি কি নিশিকে ভালোবেসে কোনো ভুল করে ফেলেছি? আমি যদি তাকে আমার মনের ফিলিংস বলতে চাই তাহলে আমাদের বন্ধুত্ব নষ্ট হয়ে যেতে পারে। এর থেকে থাক না কিছু কথা মনের ভিতরে, বন্ধু হয়ে নাই থাকি সারা জীবন। সময় হলে আমাদের মিলন হবে একসময়। মনে মনে কথা ভাবছি। কথাগুলো ভেবে ক্লাসে চলে গেলাম। ক্লাসে গিয়েও আমার তো মন বসলো না। তাই কাউকে না জানে বাসিটি থেকে বের হয়ে সেই পুকুর পাড়ে গিয়ে বসলাম। নিশির বলা প্রত্যেকটা কথা আমার কানে এসে বাজছে। না, আমাকে এভাবে ভেঙে পড়লে চলবে না। এখন থেকে আমার একটা টার্গেট, আর সেটা হলো পড়ালেখা করে বড় কিছু হওয়া। তারপর না হয় নিজ সামনে আসবো। এসব ভেবে আমি বাসায় চলে গেলাম। সেদিন থেকে আমি পুরো পাল্টে গেলাম। এখন আর সময় নষ্ট করি না, সারাদিন শুধু পড়ি আর পড়ি। রাহুল আর নিশির সাথে দেখা করা কমিয়ে দিয়েছি। কথা বলার তেমন হয় না। ভার্সিটি কথা বললেও আমি শুধু হ্যাঁ বা হু বলি। আর এদিকে আমি না থাকায় আকাশের সুযোগ পেয়ে গেল। সে সারাক্ষণ নির সাথে আঠার মতো লেগে থাকে। সব কিছু আমার নজর পড়ে। তবে আমি দেখতে চাই আমার ভালোবাসা কি সত্যি নাকি মিথ্যা। আমি শুনেছি যে ভালোবাসা যদি সত্যি হয় পৃথিবীর সব শক্তি নাকি সেই ভালোবাসার মিলন ঘটাতে সাহায্য করে। এভাবে অনেক মাস কেটে গেল। একদিন রাহুল আমাকে জোর করে নিচের বাসায় নিয়ে আসলো। তোর কি হয়েছে সত্যি করে বলতো। আমার আবার কি হবে, ঠিকই তো আছে। না, তোর কিছু তো হয়েছে। শেষ কবে তুই আমাদের সাথে ভালোভাবে কথা বলেছিস বা ঘুরতে গেছিস, কিছু মনে আছে তোর? তুই কেমন যেন পাল্টে গেছিস, সব সময় একা একা থাকিস। আর ওইদিকে তোর অনুপস্থিতিতে নিশিও খামখেয়ালি মতো চলে। সারাদিন ওই আকাশ ছেলেটার সাথে কথা বলে আর ঘুরে। আগে আকাশকে ভালো লাগলেও এখন আর ভালো লাগে না আমার। এখন তার সব মতলব আমি বুঝে গেছি। সে নিশির সাথে প্রেম করার জন্য আমাদের সাথে বন্ধুত্ব করেছে। সে আগে থেকে আমাদের সম্পর্কে সব খোঁজখবর নিয়ে রেখেছিল। তুই কিছু একটা কর, না হলে নিশি তোর হাত থেকে বের হয়ে যাবে।
আমি রাহুলকে সেদিন সব ঘটনা খুলে বললাম। তাতে কি হয়েছে? নিশি তো এটা বলেনি যে সে তোকে ভালোবাসে না। তুই কি তোর মনের কথা বল। এখন সময় আসেনি রে। আগে অনার্সে একটা ভালো রেজাল্ট করি, তারপর তাকে গিয়ে নিজের মনের কথা বলবো। তোর যা ইচ্ছে তা কর, তবে আমি ওই আকাশের থেকে নিশিকে দূরে রাখার সব রকম চেষ্টা করব। আমার কথা বাড়লাম না, কারণ সামনে আমার ফাইনাল এক্সাম। দিনগুলো আমার কাছে সেকেন্ডের মতো লাগছে, মাসগুলো আমার কাছে ঘন্টার মতো লাগছে। সময় কিভাবে যেন কয়েক মাস এগিয়ে গেল, টেরই পেলাম না। সামনে সপ্তাহ থেকে আমাদের ফাইনাল এক্সাম। সবাই অনেক পড়াশোনা করছি, পরে আর যোগাযোগ হবে না। তাই ভাবলাম সবার সাথে একবার দেখা করে নিই। তাই ভার্সিটিতে রাহুল আর নির সাথে কথা বলতে গেলাম। সেখানে আকাশ ছিল না। কি রে রাহুল, আমি কি স্বপ্ন দেখছি নাকি? আমাদের আলাদিনের জিন তার চিরাগ থেকে অবশেষে বের হলো তাহলে? আরে এভাবে বলছিস কেন? সামনে এক্সাম, তাই আমাদের সময় দিতে পারেনি। তাই বলে আমাদের এভাবে অবহেলা করবে? আমার তো এখন মনে হচ্ছে রাকিব আমাদের তার বন্ধুই ভাবে না। না হলে কি এত মাস আমাদের অবহেলা করে চলতে পারতো? তুই যা ভাবছিস তা না, আসলে আমার মাথায় অনেক চাপ। তুই বুঝবি না এসব। পরীক্ষার পর তোকে সব খুলে বলবো। এসব বলে সেখান থেকে ত্যাগ করলাম। দেখতে দেখতে পরীক্ষার দিন এসে পড়ল। সবাই সবার মতো ব্যস্ত হয়ে পড়ল। পরীক্ষার দিনগুলো অনেক কঠোরভাবে কেটেছে। পরীক্ষা ভালোভাবে দিতে পারলেও মনের ভিতরে একটা ভয় থেকেই যাচ্ছে। রেজাল্টের দিন সবাই হুমড়ি খেয়ে পড়েছে রেজাল্ট দেখার জন্য। অনলাইনে রেজাল্ট দেখাচ্ছে, নিজ ভার্সিটিতে এসে রেজাল্ট দেখার মজা আলাদা। প্রিন্সিপাল স্যার অ্যানাউন্স করলেন, তোমার জন্য আমার অনেক শুভকামনা রইল। তোমরা সবাই অনেক ভালো রেজাল্ট করেছো। তবে বরাবরের মতোই এই ভার্সিটি গর্ব রাকিব এবার অভাবনীয় রেজাল্ট করেছে। সে শুধু এই ভার্সিটির নয়, বরং আমাদের ঢাকা বোর্ডের ফার্স্ট হয়েছে। তার জন্য আমারও আমাদের ভার্সিটির পক্ষ থেকে শুভকামনা রইল। স্যারের অ্যানাউন্স শুনে সবাই আমাকে অভিনন্দন জানাল। জিও করু, তুই তো ফাটিয়ে দিয়েছিস একেবারে। তোর রেজাল্টে তুইও খুশি আর আমিও খুশি। এখন মনের কথা মন থেকে বের করে নিশিকে কবে বলবি? আজই জানাবো তাকে। তাহলে আর তারা কিসের? দ্রুত যা। আমি নিশির কাছে যাওয়ার আগে একবার প্রিন্সিপাল স্যারের কাছে গেলাম। তিনি আমাকে ডেকেছেন কিছু জরুরি কথা বলার জন্য। রাকিব, তোমাকে প্রথমেই আমি ব্যক্তিগতভাবে অভিনন্দন জানাচ্ছি তোমার ব্রিলিয়ান্ট রেজাল্টের জন্য। ধন্যবাদ স্যার। ও হ্যাঁ, তোমাকে যে কথা বলার জন্য ডেকেছিলাম তা হলো তুমি স্কলারশিপ পেয়েছো আমেরিকা এক ভার্সিটি থেকে। তুমি তো জানো বিদেশে বড় বড় কলেজ ভার্সিটি বিভিন্ন দেশের ব্রিলিয়ান্ট স্টুডেন্টদের নিজ নিজ ইনস্টিটিউটের জন্য আসার জন্য স্কলারশিপ দেয়। আর এবার তাদের নজরে তুমিও পড়েছো। তোমার তো ভাগ্য খুলে গেল। স্যার, আমার পক্ষে আমেরিকা যাওয়া সম্ভব নয়। কিন্তু কেন রাকিব, এত সুন্দর প্রপোজাল রিজেক্ট করার কারণ কি? স্যার, কারণ খুবই ব্যক্তিগত। স্যার, আমি খুবই দুঃখিত। এই সুযোগ অন্য কেউ পেলে লুটে নিত, তবে আমার পক্ষে সম্ভব না। তোমার হাতে এখনো 2 দিন সময় আছে, ভেবে আমাকে জানিও। আমি প্রিন্সিপাল স্যার থেকে অনুমতি নিয়ে নির সাথে দেখা করার জন্য বের হলাম। আশ্চর্যের কথা হলো, সে আমাকে তার বাসার ছাদ থেকে নিচেই ডেকেছে। আমি তো দৌড়ে গেছি নিশির বাসায়। ছাদে ওঠার পর নিশি দৌড়ে আমার কাছে আসলো। কি রেজাল্ট করলি রাকিব? পুরো তাক লাগিয়ে দেওয়ার মতো। তোর রেজাল্ট অনেক ভালো হয়েছে। সে যাই হোক, আমি তোকে একটা কথা বলতেছি। আমিও তোকে একটা কথা বলতে চাই, কিন্তু আমারটা আগে শুনতে হবে। না, আগে আমারটা শুনতে হবে। ঠিক আছে, একসাথে বলি। আমি কিছু বলার আগেই নিশি বলল, আমি আমার লাইফ পার্টনারকে খুঁজে পেয়েছি। নিমিষেই আমার দুনিয়া কেমন যেন উল্টাপাল্টা হয়ে গেল। আমি কাঁপা কাঁপা কণ্ঠে বলল, কাকে পেয়েছিস? তুই আমাকে অনেক বোঝানোর পর আমি শুধু আমার লাইফ পার্টনারকে খুঁজে পেয়েছি। তবে জানতাম না সে আমার এত কাছে ছিল। সে আর কেউ নয়, আমাদের বন্ধু আকাশ।
আমার মনের ভিতর ঝড় বয়ে যাচ্ছে। জানিস রাকিব, তোর অনুপস্থিতিতে আমাকে কুকড়ে কুকড়ে খেত, তখন আকাশ আমাকে সামলিয়েছে। কবে যে সে আমাকে ভালোবেসে ফেলেছে আর আমি তাকে ভালোবেসে ফেলেছি জানি না। আজ সে আমাকে প্রপোজ করেছে, তাও আবার ডাইরেক্ট বিয়ের জন্য। আমি সাথে সাথে হ্যাঁ বলিনি, তবে আমিও খুব এক্সাইটেড। আমি আকাশকে জানিয়েছি, আজ সন্ধ্যায় তাকে জানাবো। তুই কি বলিস, আমার সাথে আকাশের জুড়ি কেমন হবে? একেবারে পারফেক্ট জুটি হবে। আর তোকে যে পাবে সে সত্যি এই দুনিয়ার সব থেকে ভাগ্যবান ছেলে হবে। এমন কেন বলছিস? আমি কি এত মহান নাকি? তুই মহান না, তুই প্রতি শুক্রবার তুই পথশিশুকে খাবার দান করিস। মাসে অন্তত একবার হলো বৃদ্ধাশ্রমে গিয়ে সবার সাথে আড্ডা মেরে সবার দুঃখ দূর করে দিস। তোর আপনজন হোক বা দূরের কেউ, কারোর সাথে অন্যায় হলে তুই এগিয়ে আসিস সবার আগে। সবার সব দুঃখ কষ্ট ভাগ করে নিতে জানিস সমানভাবে। তোর মনে আছে একদিন তুই আমার বাইকে চালাতে গিয়ে কুকুরের সাথে অ্যাক্সিডেন্ট করেছিলি? তোর হাত পা ছিঁড়ে রক্ত পড়ছিল, তবু তুই সেই আহত কুকুরটাকে নিয়ে পশু হাসপাতালে দৌড়ে করেছিলি। তোর সেই পিকনিক কথা মনে আছে? আমরা বান্দরবন গিয়েছিলাম, সেইখানে আমরা এক তুফানের কারণে জঙ্গলে আটকে গিয়েছিলাম। তখন আমাদের কাছে খুব অল্প খাবার আর পানি ছিল। তখন একজন গরিব বৃদ্ধা আমাদের কাছে খাবার সাহায্য চায়। তুই তোর শেষ খাবারটুকু বৃদ্ধাকে দিয়ে দিস। যে মেয়ে সবার জন্য এত ভাবে, সে তার স্বামীর কতই না খেয়াল রাখবে। তাহলে আকাশে তো পৃথিবীর সবথেকে ভাগ্যবান ছেলে হলো। আমি কথাগুলো বলেই পিছন করে ফিরলাম। কথাগুলো বলার সময় আমার চোখের পানি বন্যা বইতেছিল। আমি হাতের উল্টো পাশ দিয়ে দ্রুত চোখের পানি মুছে ফেললাম, যাতে নিশি আমার কানা না দেখতে পায়। যাই হোক নিশি, আমাকে যেতে হবে এখন। অল দ্য বেস্ট ফর ইউর ফিউচার লাইফ। ভালো থাকিস, পরে দেখা হবে। এই বলে আমি বাড়িতে চলে গেলাম। নিশি ছাদে দাঁড়িয়ে এক মনে আমার যাওয়ার দিকে তাকিয়ে আছে। সে এখনো এক ঘরের মধ্যে আছে। আমি যখন তাকে কথাগুলো বলছিলাম তখন সে এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিল। সে ভাবতে পারছে না আমি তাকে এত ভালো করেছি। নিশি যে কী মানুষ এটা সে নিজেও আজ পর্যন্ত জেনে উঠতে পারেনি। তবে আমি নিশিকে সম্পূর্ণ চিনেও জানি। রাকিব আমাকে এত ভালো করে চিনে। রাকিব এত ভালো করে আমার সম্পর্কে আমাকে বলল যেন আমি তার কাছে একটা খোলা বইয়ের মতো, যখন খুশি আমার মনের কথা বুঝতে পারে। হ্যাঁ ঠিকই তো, আমার যখনই মন খারাপ হয় সবার আগে রাকিবই ছুটে এসে আমার সব দুঃখ দূর করার চেষ্টা করে। কিন্তু একটা মানুষ এত ভালো করে কিভাবে জানতেও চিনতে পারে, এটা তখনই ঘটবে যখন সেই মানুষটি দ্বিতীয় মানুষটিকে মনে প্রাণে ভালোবাসবে। তার মানে কি রাকিব আমাকে ভালোবাসে? আচ্ছা, আমি কি সত্যি আকাশকে ভালোবাসি, নাকি আকাশের জন্য ফিলিংস আমার কাছে শুধু আবেগ যাকে আমি ভালোবাসার নাম দিচ্ছি? তাহলে আমি কাকে ভালোবাসি? আচ্ছা, আমি কি আকাশকে মনে প্রাণে ভালোবাসি? না, আমার কাছে তো এমনটা কখনো লাগেনি। আকাশ শুধু আমার ক্রাশ ছিল বলা যেতে পারে। আচ্ছা, রাকিব আমাকে যেভাবে খোলা বইয়ের মতন পড়তে পারে, আমিও কি তাকে সেভাবে পড়তে পারি? হ্যাঁ, রাকিবের প্রত্যেকটা মনের কথা আমিও সহজে বুঝতে পারি। বর্তমানে রাকিবের মনে প্রচন্ড ব্যাকুলতা চলছে। সে যখন এখান থেকে চলে গেল আমি তার চোখ স্পষ্ট অশ্রুজল দেখতে পেয়েছি। তার মানে কি সে কাঁদছিল? কিন্তু কেন কাঁদবে? আমার আর আকাশের কথা শুনে কাঁদছিল না তো। তাহলে কি রাকিব আমাকে ভালোবাসে? হ্যাঁ, অবশ্যই ভালোবাসে। তবে আমি কাকে ভালোবাসি? জেরিনের বিয়ের সময় মিলি রাকিবকে প্রপোজ করায় আমি অনেক রেগে যাই, কিন্তু কেন রেগে যাই সেটা তখন বুঝতে পারিনি। আমি বিগত কয়েক বছর রাকিবের সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে থাকি, যাতে কোনো মেয়ে রাকিবের আশেপাশে না ঘেঁষতে পারে। সেটা কি শুধু বন্ধুত্বের খাতিরে, নাকি অন্য কিছু? রাকিবের পাশে অন্য কোনো মেয়ে ঘেঁষলে আমি সহ্য করতে পারি না। তাহলে এর নাম কি ভালোবাসা? নিশি এতক্ষণ নিজেকে নিজের এই কথাগুলো বলল। হঠাৎ তার চোখে ঝলমল করে, তার চোখে পানি। সে অজান্তেই আমাকে কষ্ট দিয়ে ফেলেছে, এটা ভাবতেই তার বুক কষ্টে পেটে যাচ্ছে। কিন্তু এতক্ষণ আর দেরি হয়ে গেছে।
আমি নিশিদের বাসা থেকে বের হয়ে প্রিন্সিপাল স্যারের সাথে দেখা করে আমেরিকায় যাওয়ার ব্যাপারে কথা বলে নিলাম। বাসায় গিয়ে আম্মু আব্বুকে আমেরিকায় যাওয়ার কথা বললাম। তারও অনেক খুশি হয় যে আমি এত বড় সুযোগ পেয়েছি। আবার দুঃখ পেয়েছি যে 1 বছর আমি তাদের থেকে দূরে থাকবো। রাহুলের সাথে দেখা করে সব জানালাম। সে আমাকে জোরে ধরে কেঁদে ফেলল। দোস্ত, অন্তত নিশিকে একবার বলে যা। না রে দোস্ত, নিশির সামনে গেলে আমি নিশিকে আটকে রাখতে পারবো না, একেবারে ভেঙে যাবো। তুই নিশিকে কিছু একটা বলে দিস। নিশি আর আকাশকে একসাথে দেখার মানসিকতা এখন আর আমার নাই রে, সব ভেঙে চুরমার হয়ে গেছে। যাই হোক, তুই সাবধানে থাকিস আর নিশির দিকে খেয়াল রাখিস। আর মাত্র একটাই তো বছর, ফোনে তো যোগাযোগ হবে। এখন যাই রে, অনেক কাজ করতে হবে। আগামীকাল সকাল 8টায় ফ্লাইট। এয়ারপোর্ট এগিয়ে দিবি না আমাকে? তোর সাথে আমি জাহান্নাম পর্যন্ত যেতে প্রস্তুত, আর এ তো সামান্য এয়ারপোর্ট। আমি রাহুলকে জোরে ধরে কেঁদে ফেলাম। পরদিন সকালে নিশি ছুটে রাহুল কাছে যায়। রাকিবের নাম্বার পাচ্ছি। রাকিব কই? রাকিব কই গেছে জানোস কিছু? তার সাথে আমার অনেক জরুরি কথা আছে। রাকিব নেই, চলে গেছে আমাদের ছেড়ে। চলে গেছে মানে? রাকিব আমেরিকা চলে গেছে আমাদের ছেড়ে। স্কলারশিপ পেয়ে সেখানে চলে গেছে। তবে সেখানে যাওয়ার মূল উদ্দেশ্য হলো তোকে ভুলে যাওয়া। ছেলেটা পাগলের মতো তোকে ভালোবাসত, আর তুই তার সহজ সরল মনটাকে ক্ষত বিক্ষত করে দিয়েছিস। নিশি সেইখানে বসে পড়ল। তার চোখ বেয়ে নেমে আসছে অশ্রু ধারা, যে ধারা সহজে থামবার নয়। নিশিরাজ সব খালি খালি মনে হচ্ছে। নিশির শরীর থেকে তার প্রাণ যেন আলাদা করে নেওয়া হয়েছে। রাহুল নির্বাক হয়ে দাঁড়িয়ে আছে। হয়তো এটি আমাদের পরিণতি। সত্যি বলতে বাস্তব গল্পের চেয়ে অনেকটাই ভিন্ন হতে পারত। আমি এয়ারপোর্টে যাওয়ার ঠিক মুহূর্তে নিশি এসে আমাকে জড়িয়ে ধরে তার ভালোবাসার কথা আমাকে জানিয়ে আমার আমেরিকা যাওয়া বন্ধ করে দিত। কিন্তু বাস্তবে যে এমনটা হওয়া অসাধ্য ব্যাপার। এইসব ভাবতে আমি পাড়ি জমালাম এক অচেনা দেশে, যে দেশে রয়েছে আমার আগামী 1 বছর ভবিষ্যৎ। সময়ের কাটার গতি এখানে এসে যেন আরও দ্রুত হয়ে গেল। ধীরে ধীরে নতুন দেশে নতুন পরিবেশ খাপ খেয়ে এখানকার একজন হয়ে উঠেছি। নতুন দেশ হয়েছে নতুন প্রতিবেশী, নতুন ভার্সিটি পেয়েছি, নতুন প্রফেশন পেয়েছি, নতুন বন্ধু বান্ধব। কিন্তু আমার মন থেকে মুছে যায়নি আমার প্রাণের থেকে প্রিয় আমার বন্ধু রাহুল ও আমার ভালোবাসা নিশি। কিন্তু নিশা এখন আমার নয়, অন্য কারো হয়ে গেছে। দেশ ছেড়ে চলে আসার পর রাহুলের সাথে নিয়মিত যোগাযোগ করে গেছে। নিশির ব্যাপারে কিছু প্রশ্ন করলেই সে এড়িয়ে যায়, তাই তাকে নিশির ব্যাপারে আর কিছু জিজ্ঞাসা করি না। আকাশের নাম্বার না থাকায় সরাসরি নিশির সাথে যোগাযোগ করার চেষ্টা করি, তবে সে আমার ফোন কেটে দেয়। অসংখ্যবার ফোন করেছি, কিন্তু একবার ধরার প্রয়োজন মনে করে না। অবশ্য আমি নিশি ডাক সম্পর্কে জানি, আর এখন সে আমার উপর রেগে আছে। তার রেগে যাওয়াটা স্বাভাবিক। নিশিকে না বলে আমি দেশ ছেড়েছি, এটা নিশির ছোট মনটাকে অনেক গভীরভাবে আঘাত করেছে। তবে দেশে গেলে নিশি আর আকাশকে একসাথে দেখতে হবে। এই জন্য নিজেকে ভিতর থেকে মানসিকভাবে প্রস্তুত বানাচ্ছি। নিজেকে প্রস্তুত করতে আমার অনেক সময় লাগে, তাই আমি এই দেশে চলে আসি। এই দেশে আমাকে বিরক্ত করার মতো কেউ নেই। 1 বছর পর আমি বাসার ছাদে এসে দাঁড়ালাম। শীতকালের শীতল বাতাস শরীরটাকে কাঁপিয়ে তুলল। এই ভোরবেলায় শীতের বাতাস উপভোগযোগ্য, তবে এই প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার সঙ্গী আমার পাশে নেই আজ। হয়তো আমার ভুলের জন্যই আমাকে ছেড়ে চলে গেছে। তবে এখন আমার অপেক্ষার দিন শেষ, কারণ রাকিবের মাস্টার্স কমপ্লিট হয়ে গেছে, যা আমি রাহুলের মাধ্যমে জানতে পেরেছি। এই 1 বছর জুড়ে আমি আমার ব্যাপারে কোনো আপডেট রাকিবকে জানতে দেইনি। আকাশকে আমি সেদিনই না করে দিয়েছিলাম, যেদিন আমি আমার প্রতি রাকিবের ভালোবাসা অনুভব করতে পারি। অনেক অপেক্ষা করেছি রাকিব, এবার আমার আর তোর কাছে আসার সময় হয়ে গেছে। নিজের মনের মধ্যেই কথাগুলো ভেবে একটা প্রশান্তির হাসি দিলাম। কিছুদিন আগে আমার পরীক্ষার রেজাল্ট দিয়েছি, মোটামুটি ভালো রেজাল্ট করেছি। তাই রেজাল্ট নিয়ে দেশে গিয়ে প্রাইভেট কোম্পানির সর্বোচ্চ পদে চাকরি পাবো। আর যে কোনো বাবা মা
তার আমাকে নির্দ্বিধায় আমার সাথে বিয়ে দিতে রাজি হবে। তবে এইসবে আমার কোনো মাথা ব্যথা নেই। আমি আরও কিছুদিন এদেশে থাকতেছি। বাংলাদেশে ফিরে গেলেই আবার সেই চিরচেনা মায়াবী মুখটাকে দেখে আমি দুর্বল হয়ে যাব। এই একটা বছর আমি যেভাবে নিজেকে প্রস্তুত করেছি যাতে নিশির সামনে দুর্বল হয়ে না পড়ে, তবু মনে সন্দেহ থেকে বারবার। এদিকে আব্বু আম্মু আর রাহুল আমাকে ফোন করে। আমার কানের পোকাগুলোকে মেরে ফেলেছে। তাদের একটাই কথা, আর সেটা হলো দেশে ফিরে আসা। তাই ভাবলাম অনেক তো হলো, এবার না হয় দেশে ফিরে যাই। এসব ভেবে আমেরিকার রাস্তা দিয়ে হাঁটছি। এমন সময় লিন্ডা এসে আমার পিছন দিক থেকে জড়িয়ে ধরল। আমি সাথে সাথে লিন্ডাকে ছাড়িয়ে নিই নিজের থেকে। লিন্ডা বাংলাদেশি বংশোদ্ভূত এবং আমেরিকার নাগরিক। লিন্ডা আমার সাথে মাস্টার্স কমপ্লিট করেছে। তার পাগল করা হাসি দেখে যে কেউ তারপর ফিদা হয়ে যেতে পারে, তবে আমি নই। অবশ্য লিন্ডা আমাকে ভালোবাসে অনেক আগে থেকেই, তবে তার প্রপোজাল রিজেক্ট করে দিই আমি এবং নিজের বন্ধু ভেবে আমি তাকে আমার আর নিশি ব্যাপারে সবটা খুলে বলি। নিশিকে তো আমি পাবো না, তবে নিশি ব্যতীত কাউকে নিজের মনটাকে যে আদ দিতে পারবো না। হচ্ছেটা কি লিন্ডা? রাকিব, কতবার বলেছি আমি তোমাকে যে তুমি আমাকে মেনে নাও, কিন্তু না, তুমি তোমার নিশিকে নিয়ে পড়ে রয়েছো। আর এদিকে তোমার দেশে যাওয়ার তারিখও নিকটে এসে গেছে। লিন্ডা, তোমাকে কতবার বলবো আমি যে আমি নিশিকে ছাড়া? আমাকে আর বলতে না দিয়ে নিচে বলা শুরু করলো। হ্যাঁ জানি তো, এখন আমিও হাল ছেড়ে দিয়েছি। শোনো, আমিও তোমার সাথে বাংলাদেশে যাব। কি? কিন্তু কেন? নিজের দেশে পা রাখার জন্য কি আর কোনো কারণ আছে নাকি? অগত্য, তাকে নিয়েই বাংলাদেশ ফেরার প্ল্যান করলাম। তাই ভোর হতেই আমেরিকার বিমানবন্দর থেকে বাংলাদেশ উদ্দেশ্যে রওনা দিই। দীর্ঘ পথ অতিক্রম করে আজ নিজ দেশের মাটিতে পা রাখলাম। আমি যখন রাকিবের দেশে ফিরে আসার খবর জানতে পারলাম তখন খুশিতে আত্মহারা হয়ে গেলাম। পরক্ষণে নিজেকে সামলে নেই, কারণ বেশি খুশি হওয়া ভালো নয়। এই একটা বছর নিজের মনে যে অনুভূতিগুলো জন্মেছে তা রাকিবের সাথে বিনিময় করার সময় এসে গেছে। দীর্ঘ পথ ও দীর্ঘ সময় পেরিয়ে নিজ দেশে পা রাখলাম। সব কিছু চেকিং করে আমি এয়ারলাইনটা বের হই এয়ারপোর্ট থেকে। শত শত ভিড়ের মাঝে রাহুলকে সেরা মুখটাকে খুঁজে পেতে কষ্ট হলো না। তবে রাহুলের সাথে সেই চিরচেনা মুখ নিশিকে দেখতে পেলাম। লিন্ডা হট করে আমার হাত জড়িয়ে ধরে বলে, রাকিব, মাইন্ড করিস না। নিশির মনে তোমার জন্য কোনো ফিলিংস থাকলে সে নিশ্চয়ই তোমার সাথে আমাকে দেখে জ্বলবে। আমার কিছু বললাম না, রাহুল দিকে এগিয়ে গেলাম। নিশি আমার সাথে আরেকটি মেয়ে দেখে তেলে বুকেনে জ্বলে উঠল। তবে রাগ নিশির মধ্যে দমিয়ে রেখে কষ্ট অভিমান সেখান থেকে চলে গেল। নিশির ভাবে চলে যাওয়া দেখে আমি ভ্যাবাচাকা খেয়ে গেলাম। নিশির ব্যাপারে না হয় পরে ভাবা যাবে। আমি লিন্ডার হাত ছাড়িয়ে নিশির কাছে গেলাম। আমাকে দেখে রাহুল জড়িয়ে ধরল। রাহুল আমাকে ছেড়ে দিয়ে জিজ্ঞাসা করলো, কেমন আছিস বন্ধু? আমি তো ভালো আছি, কিন্তু তুই অনেকটা চিকন হয়ে গেছিস। ডায়েট করা শুরু করেছিস নাকি? আরে না, একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করি। এত কাজের প্রেশারে ওজন এমনিতেই কমে গেছে। আমি আর রাহুলে হেসে দিলাম। হাসি থামে রাহুল আমাকে জিজ্ঞাসা করলো, মেয়েটা কে রে? ও হলো লিন্ডা, আমার ফ্রেন্ড। আর লিন্ডা, তোমাকে যার কথা বলতাম, আমার জানে যে দোষ, এ হলো রাহুল। রাহুল আর লিন্ডা হ্যান্ডশেক করে ভাব বিনিময় করল। নিশিভাবে চলে গেল কেন? আর নিশির সাথে আকাশকে দেখতে পেলাম না তো? আকাশের ব্যাপারটা আমি তোকে বলতে পারবো না। নিশির সাথে আকাশ নেই কোনো এক কারণে, যা তুই নিশির মাধ্যমে জানতে পারবি। আর তুই তো জানিস যে নিশি তোর সাথে কোনো মেয়েকে সহ্য করতে পারে না। আমার জানা মতে নিশির বয়ফ্রেন্ড আছে, তাহলে সে রাকিবের ব্যাপারে এত সেন্সিটিভ কেন? হয়তো এটাকে ট্রু ফ্রেন্ডশিপ বলে, কিংবা ট্রু লাভ। শেষের লাইনটা ফিসফিসে বললাম। তা চল বাসায় যাই। আর লিন্ডা, তুমি কিন্তু আমার বাসায় থাকবে। না রাকিব, এখানে আমার আঙ্কেল আন্টি আছে, তাদের বাসায় উঠবো আমি। আর পরে তো দেখা হবেই আমাদের। ঠিক আছে, গুড বাই।
লিন্ডাকে বিদায় জানিয়ে আমি রাহুলদের বাইকে উঠে পড়লাম। রাহুল এখন ঠিকমতো বাইক চালাতে পারছে। দোস্ত, তুই তো দেখি পাকা বাইক চালাতে পারিস এখন। হ্যাঁ, ট্রেনিং সেন্টার থেকে শিখেছি। তা দোস্ত, তোর সাথে মেয়েটাকে না আমার হেভি পছন্দ হয়েছে, একটু সেটিং করে দিয়ে না। কথা মন্দ বলিসনি, তোর সাথে লিন্ডার সেটিং হলে অন্তত সে আমার পিছু ছেড়ে দিবে। তার মানে লিন্ডা তোকে ভালোবাসে? ভালোবাসতো, তবে নিশির ব্যাপারে তাকে সবটা বলার পর সে চুপ হয়ে গেছে। তাহলে তো আমার লাইনটা ক্লিয়ার। রাহুল আমাকে আমার বাসায় নামিয়ে নিচের পাশে চলে গেল। আমিও আম্মু আব্বুর সাথে দেখা করলাম। ওনারা আমাকে দেখে ভীষণ খুশি হয়েছে। আমি আব্বু আম্মুকে সারপ্রাইজ দেওয়ার জন্য তাদের কিছু বলিনি। আমার দেশে ফেরার কথা। সে যাই হোক, আমি পরের দিন বিকেলে নিজেদের আড্ডাখানায় চলে গেলাম। ওই আড্ডাখানায় আগে কতই না আড্ডা দিয়েছি আমরা তিনজন মিলে। তবে এখন আড্ডাখানা পরিবেশ দেখে মনে হচ্ছে অনেক মাস ধরে পরিত্যাগ পড়েছে জায়গাটি। রাহুল এসে পড়ল। কিরে বন্ধু, আড্ডাখানার এরকম অবস্থা কেন? আর অবস্থা, তুই যাওয়ার পর নিশি আর আমি এখানে কখনো আসিনি। নিশি তো সবসময় মনমরা হয়ে থাকতো। কেন, নিশি কি আকাশের সাথে খুশি না? তুই নিচে জিজ্ঞাসা করে নে। রাহুল ইশারায় আমাকে পিছনে তাকাতে বলে। আমি পিছনে তাকে চমকে উঠি, কারণ আমার পিছনে নিশি অগ্নিশর্মা হয়ে দাঁড়িয়ে আছে। আমি কিছু বলার আগেই নিশি ঠাস করে থাপড় মেরে আমার গাল গরম করে দেয়। আমার কান থেকে যেন ধোয়া বের হচ্ছে। আমি গেলে হাত দিয়ে করুণ দৃষ্টিতে নিশি থেকে তাকিয়ে বলি, তুই আমাকে মারতে পারলি? চুপ, একদম চুপ। যে কিনা সকাল হতে না হতেই দেশ ছাড়ে, তার সাথে এমন আচরণ করাই উচিত। নিশির আগে ফুসফুস করছে, তাই কথাগুলো ঘোরাঞ্চল বললাম। কেমন আছিস? আকাশ কোথায় দেখছি না? বিয়ে করেছিস নাকি আমি আসার পর করার চিন্তা করেছিস? আবারও ঠাস করে দ্বিতীয় গেলে থাপড় খেলাম। দুই গাল লাল হয়ে গেছে। পাশে পাবলিক বিনা পয়সায় শো দেখছে। আমি দুই গালে দুই হাত দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। আবারও মারলি? নিশি কিছু না বলে আমাকে জড়িয়ে ধরল। একটু পর আমার শার্ট ভেজা অনুভব করলাম। নিশি, তুই কাঁদছিস? কাঁদতে দে রাকিব। তুই যাওয়ার পরে এমন কোনো দিন নেই যে নিশি কাঁদেনি। কিন্তু গত 2 মাস ধরে নিশি কাঁদেনি। আজকে কাঁদতে দে। নিশি আমাকে ছেড়ে দিল। আরে কাঁদছিস কেন? এটা তো আগে বল। তুই আমাকে একা রেখে কেন চলে গেলি রাকিব? তোকে অনেক মিস করেছি রে। তুই আমাকে ভালোবাসতি, এ কথা কেন বলিসনি? তুই যতটা না কষ্ট পেয়েছিস, আমিও ততটা কষ্টই পেয়েছি। আমি যখনই কোনো ভুল পথে পা দেই, তখনই তুই আমাকে সঠিক পথে নিয়ে আসিস। আর সেই দিনও আকাশের জন্য ফিলিংস আমার জন্য শুধু আবেগ ছিল। এটা তুই আমাকে অজান্তেই বুঝিয়ে গেছিস। ভালোবাসা তো একটা অনুভূতি। কাউকে ভালোবাসতে হলে আগে তাকে খোলা বইয়ের মতন বুঝতে হয়, এমন কিছু জানতে হয় যা সে নিজেও জানে না। তেমনি তুই আমার সম্পর্কে যা জানিস তা বোধ হয় আমিও জানি না। তুই আমাকে ভালোবাসার আসল মানে বুঝিয়েছিস। দ্যাটস ওয়াই আই ওয়ান্ট টু টেল ইউ দ্যাট আই লাভ ইউ। হ্যাঁ রাকিব, তুই যাওয়ার পর প্রতিটা মুহূর্ত আমি তোর চিন্তায় কাটিয়েছি। তুই যদি বলিস আমি তোকে মনে করেছি কি না, তাহলে আমি বলবো মনে তো তোকে করার হয় যাকে ভুলে যাওয়া যায়। কিন্তু তুই তো আমার মনের মধ্যেই ছিলি। যতদিন বেঁচে থাকবো এই মন শুধু তোর। নিশির এত বড় লম্বা স্পিচ শুনে আমার মাথা ঘুরছে। এই 1 বছরে নিজেকে যতটা শক্ত করেছি, নিশির কথাগুলো শোনার পর আগের মতো হয়ে গেছি। আমার চোখ থেকে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। এই পানি কষ্টের না, বরং অমূল কিছু প্রাপ্তির। আমি রাহুলের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলাম, নিশিকে কোন বাংলা ছবি দেখে আনছিস? এত ভালো ডায়লগ কোন ছবির? আমার কথা শুনে নিশি রেগে সেখান থেকে চলে যেতে লাগলো। আমি নিশির হাত ধরে টান দিয়ে আমার বুকের সাথে মিশে ফেললাম। তোকে কোথাও হারিয়ে যেতে দিব না। তুই তোমার স্বপ্নের রাজকুমারী। তুই চলে গেলে আমি বাঁচব কিভাবে? তাহলে এত কষ্ট দিস কেন? এতগুলো বছর আমার উপর যত অত্যাচার করেছিস তার হিসাব নিব না? আমার কথা শুনে
নিশা রাহুল হেসে উঠল। কিছুদিনের মধ্যে আমি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি পেয়েছি। চাকরি পাওয়ার পর নিশির বাসায় বিয়ের প্রস্তাব নিয়েছে। নিশির বাবা মাও আমাকে নিজের মেয়ের সাথে বিয়ে দিতে দ্বিমত পোষণ করেন। রাহুলের সাথে লিন্ডার একটা সেটিং করে দিতে পারায় একটা বুসা নামক আমার ঘাট থেকে দোতলা বাসার সাথে নিশির সাথে আমি আর নিশি দোলনায় বসে আছি। আমাদের ভাবতেও অবাক লাগছে কিছুক্ষণ আগেও আমাদের বিয়ে হয়ে গেছে। নিশি আমার কাঁধে তার মাথা রেখে পড়ল। জানিস রাকিব, তুই যখন আমাকে ছেড়ে চলে গিয়েছিলি তখন আমি অনেক কষ্ট পেয়েছিলাম। মনে হয়েছিল আমার শরীরের কোনো অংশ মিসিং। তোকে স্যার আমি এতগুলো মাস খুশি ছিলাম, তুই যত দুঃখ পেয়েছিস তার তোকে বেশি দুঃখ পেয়েছি। ছাড় না এসব পুরনো কথা, নতুন জীবনের নতুন কথাগুলো ভাব। আমি তো বিশ্বাসই করতে পারছি না যে আমার বিয়ে হয়ে গেছে, তাও আবার তোর সাথে। বিশ্বাস অবিশ্বাস সম্পূর্ণ তোর উপর ডিপেন্ড করে। 1 মিনিট, আমরা এখন স্বামী স্ত্রী, তাহলে আমরা একে অপরকে তুই করে কেন সম্বোধন করছি? তাহলে কি বলবো? কেন তুমি বলবি? হ্যাঁ আইসে, ছোটবেলা থেকে তুই বলে আসছি আর এখন নাকি তোকে তুমি করে বলতে হবে। যা ভাগ, তুমি বলবো না। তুই বা ঝগড়া করছিস? তো কি করব? ওয়েট দেখাচ্ছি। এই বলে নিশিকে জড়ি ধরে তার ঠোঁট জোড়ায় নিজের ঠোঁটে ছুঁয়ে দিলাম ভালোবাসার স্পর্শ, একে দিলাম ভালোবাসার চিহ্ন। এভাবেই হ্যাপি এন্ডিং হলো একটা লাভ স্টোরি। যে লাভ স্টোরিতে নেই কোনো স্বার্থ, নেই কোনো নোংরামি, নেই কোনো অহংকার, আছে শুধু ভালোবাসার ভালোবাসা। যে ভালোবাসা থাকবে অন্তর্কাল জুড়ে। এই ভালোবাসা কেউ পায় আবার কেউ হারায়, তবে যারা পায় তারা সত্যিকার ভাগ্যবান। যাই হোক, গল্প সমাপ্ত হয়ে গেল। আর আপনারা এখন কেন বসে আছেন? আপনাদের হ্যাপি এন্ডিং দেওয়ার পর কি হিংসা হচ্ছে? নিজেদের ভাগ্যের উপর সব কিছু ছেড়ে না দিয়ে চেষ্টা করুন, কারণ প্রতিটা ভালোবাসি একটা এন্ডিং আছে, হোক না স্যাড কিংবা হ্যাপি, এন্ডিং তো আছে।